আজকে একটু সেন্সিটিভ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিভোর্স এবং ডিভোর্সের প্রতি আমাদের মনোভাব, সমাজের মনোভাব। ব্যাপারটা হচ্ছে যখন কোনো ডিভোর্স হয় তখন কিন্তু আমরা অনেক সময়ই মানুষকে জাজ করে ফেলি, যে এমনি এমনি কি ডিভোর্স হয়েছে, নিশ্চয়ই কোনো দোষ আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি একটু গভীরে যান, আপনি দেখবেন যে দুপক্ষের দোষ আছে, মিউচুয়ালি দুজনেই চায় না। এই ক্ষেত্রে কিন্তু সত্যি বলতে কি, যদি মিউচুয়ালি দুজনেই একে অপরের সঙ্গে চায় না সংসার করতে, সেটা কিন্তু দোষের নয়, সেটা হচ্ছে তারা দুজনে কম্প্যাটেবল ছিল না একে অপরের সঙ্গে। কিন্তু এর ছাড়া কিন্তু ডিভোর্স যখন হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিজিক্যাল এবং ইমোশনাল অ্যাবিউজ প্রেজেন্ট থাকে। ঠিক আছে, সুতরাং ডিভোর্স হয় বিনা কোনো দোষেই হয়। হ্যাঁ, একজন দোষী থাকে আর একজন সম্পূর্ণ নির্দোষ থাকে, এটা আমি বারবার বলতে চাই। আমি এরকম অনেক কেস দেখেছি যেখানে কিন্তু অ্যাবিউজের পরে ডিভোর্স নিতে বাধ্য হয়েছেন, সেখানে ভিকটিমকে আমরা আবার প্রশ্ন করি, ব্লেম করি, আমরা কটাক্ষ করি, যেটা খুব খুব একটা অন্যায় ব্যাপার। হ্যাঁ, এবারেতে আসি জেন্ডারের ওপর। হ্যাঁ, এবারে অনেকেই বলবেন যে অ্যাবিউজ কি শুধু ছেলেরা করে? না, শুধু ছেলেরা করে না। আমি এমনকি এরকম দেখেওছি যে মেয়েরা ইমোশনালি অ্যাবিউজ করছে। আমি একবারও বলছি না যে অ্যাবিউজ মানেই শুধু ছেলেরা করছে, কিন্তু যখন আমরা বাংলাদেশের কনটেক্সটে কথা বলছি তখন আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাবিউজ দুপক্ষের হলেও আমরা যখন এরম ধরনের কোনো বিষয় নিয়ে কথা বলি, আমাদের স্ট্যাটিস্টিক্সকে ভ্যালু করতেই হয়। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স বলছে যে 54% কিন্তু মেয়েরা রিপোর্ট করেছেন যে তাদের এগেনস্টে ফিজিক্যাল বা সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে। ডেলি স্টার থেকে এটা পেয়েছি। 41% এই বছর হয়েছে। এক বছরের পরিসংখ্যান বলছে 41% মেয়েরা অ্যাবিউসের শিকার হয়েছেন। ঠিক আছে, আর যদি আমরা ফিজিক্যাল, ইমোশনাল সব রকম অ্যাবিউজ ধরি, মানে ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স যদি ধরি, সেটা 70% হ্যাঁ মেয়েদের উপরে হয়েছে। ছেলেদের ক্ষেত্রে এই ডেটাটা কিন্তু অ্যাভেলেবল নয়। তার মানে এটা নয় যে ছেলেদের ক্ষেত্রে হয়নি, কিছু হয়তো হয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে যে ছেলেরা হয়তো রিপোর্ট করতে একটু লজ্জা পাবেন বা যে কোনো কারণেই হয়তো সেটা খুব একটা রিপোর্টেড হয়নি। কিন্তু তারপরেও এটা আমাদের মানতেই হবে যে এটা কিন্তু মানে নারী পুরুষকে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু নারীর প্রতি যেই অ্যাবিউজটা হচ্ছে সেটা কিন্তু পুরুষদের প্রতি অ্যাবিউজের সঙ্গে কম্পারেবল নয়। এটা আমরা কোনোভাবেই জাস্টিফাই করতে পারবো না। যেরকম এখন আমি যে আজকে কালকে একটা পোস্ট করেছিলাম, তো একজন লিখেছেন যে 10% ক্ষেত্রে এটা হতে পারে যে মেয়েদের দোষ নেই, কিন্তু 90% ক্ষেত্রে কিন্তু সেটা সত্যি নয়। তো এইখানে আমি বলতে চাই যে এই স্ট্যাটিস্টিক্সটা আপনারা কোথা থেকে পান? এটা সোশ্যাল মিডিয়ার একটা ন্যারেটিভ, কিন্তু এটা কিন্তু কোনো রকম স্ট্যাটিস্টিক্স নয়। আপনারা একটুখানি রিসার্চ করবেন, দেখবেন যে আমাদের দেশে এখনো অবধি ভায়োলেন্সের কারণে ডিভোর্স প্রচন্ড হাই। সুতরাং আমাদের দেশে কিন্তু আমাদের সবচেয়ে প্রথম স্টেপ হচ্ছে গিয়ে এই যে ডিভোর্সের জন্য শেমিং, এটাকে বন্ধ করতেই হবে। ঠিক আছে, এবারে আমি বলি যে ডিভোর্স যখন আমরা যদি পুরো বিশ্বের ক্ষেত্রে দেখি, তাহলে হ্যাঁ, তাহলে একটা শিফট এসেছে। ডিভোর্স এখন অনেক বেশি হচ্ছে। মেয়েরা এখন যেহেতু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অনেকে হয়েছেন, তো অফকোর্স তারা এমন একটা কোনো অসম একটা পারিবারিক কাঠামো মেনে নিতে পারেন না। আজকের দিনেও কিন্তু যদি ধরুন ছেলে মেয়ে দুজনেই চাকরি করে, তারপরেও কিন্তু সংসারের বেশিরভাগ কাজ একটা মেয়ের করা উচিত বলে সমাজ মনে করে। তো এই কারণগুলোই আস্তে আস্তে মেয়েদেরকে কিন্তু একটা খুব কোণঠাসা জায়গায় ঠেলে দিচ্ছে। এবং এটা অ্যাকচুয়ালি আমি যখন বলছি যে মেয়েদেরকে কোণঠাসা জায়গায় ঠেলে দিচ্ছে, তার মানে এই নয় যে এটা ছেলেরা করছেন বা ছেলেরা দোষী। এটা সমাজ, এটা আমাদের পুরো ব্যবস্থাটা। কারণ আমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশনে খুব একটা এই জিনিসটা ছিল না যে মেয়েরা চাকরি করছেন। সুতরাং সমাজ, মা হিসাবে আমরা হয়তো আমাদের পুত্র সন্তানদের শেখাতেই পাচ্ছি না যে তোমারও বাড়ির কাজে সমান কন্ট্রিবিউশন থাকা উচিত যদি তোমার বউ ওয়ার্কিং হন। এবার ধরুন যে বউ ওয়ার্কিং নয়, সেই ক্ষেত্রেও এটাও একটা খুব বড় একটা বিষয় যে বউ যদি ওয়ার্কিং নাও হয়, তাহলেও আমাদের দেশের ছেলেরা কি করে, একদম হাত গুটিয়ে বসে থাকে, যাকে বলে হ্যাঁ যে আমি জলটা পর্যন্ত নিয়ে খাবো না। এটা এক ধরনের অ্যাবিউজ কিন্তু। আমি এখন যে স্ট্যাটিস্টিক্স দিলাম সেটা নয়, সেটা আমি বলে দিয়েছি যে ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ। কিন্তু আমি বলছি এটা আমার মনে হয় এটাও এক ধরনের অ্যাবিউজ। তার কারণ হচ্ছে গিয়ে আপনি কিন্তু বিয়ে করে একজন
স্লেভ পেয়ে যাননি যে আপনার 24 ঘন্টা আপনার সব কিছু করে দেবে, আপনি এবং আপনার ফ্যামিলির। যখন একজন মহিলা বাড়িতে আছেন, তার কোনো কাজ থাকছে না, বা একজন পুরুষও, অনেক ক্ষেত্রে এখন বিদেশে তো খুবই দেখা যায়, এখানেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একজন পুরুষ ঘরে বসে আছেন, তার মানে কিন্তু এটা নয় যে সে বাড়ির সব কাজ করবে। আপনি এরকম করতে পারেন যে আমার 10টা থেকে 6টা হচ্ছে বাইরের ডিউটি, ঠিক আছে, আমি বাড়িতে এলাম, এবার 10টা থেকে 6টা অফকোর্স আপনার যদি বাইরের ডিউটি হয়, আপনার পার্টনারের ঘরের ডিউটি, তার মধ্যে সে বাড়ির মেজর যত কাজ তার করে রাখা উচিত। কিন্তু ধরুন 6টা থেকে 10টার একটা টাইম আছে, সেখানে আপনি যদি 2 ঘন্টা আপনার পার্টনারকে দেন যে এই 2 ঘন্টা তুমি তোমার একদম সেলফ কেয়ার, সেলফ লাভের পেছনে ইনভেস্ট করো, আমার বা আমার সংসারের বা কারোর কোনো দায়িত্ব তুমি করো না, বরং আপনি হয়তো তাকে কিছু হেল্প করলেন, আপনি হয়তো তাকে একটা স্ন্যাক্স দিলেন, সেটা কি খুব বেশি চাওয়া হয়ে যায়? আপনার সম্পর্কে এটা প্রচন্ড পজিটিভ একটা প্রভাব ফেলবে। এবং এটা যদি আপনি করতে পারেন, আপনি দেখবেন যে এই কাজটুকুনি করাটা যতটা কঠিন, তার বদলে আপনি যেটা পাচ্ছেন, যেই সম্মানটা, যেই ভালোবাসাটা, যেই কৃতজ্ঞতা বোধটা আপনি পাচ্ছেন, সেটা কিন্তু অনেক বেশি। সুতরাং এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা যখন একটা ডিভোর্সের ব্যাপারে কথা বলি, তখন কিছু কিছু দোষ আমাদের কিন্তু সমাজের আছে। আমাদের সমাজের আপব্রিঙ্গিং এ দোষ আছে, আমাদের মায়েদের আছে। হ্যাঁ, আমাদের মায়েরাই বলবেন যে না আমার ছেলে কেন করবে। আমি বলছি না যে শুধু এটা হচ্ছে পুরুষ বনাম নারী নয়, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মিসোজিনিস্ট সমাজ, এই সমাজের শিক্ষা, এইটা আমার মনে হয় এখন চেঞ্জ করার সময় এসেছে। কারণ পশ্চিম দেশগুলোতে কিন্তু এর প্রভাব অনেক বেশি হচ্ছে, অনেক অনেক বেশি হচ্ছে, বাচ্চা কাচ্চা নেওয়ার রেট অনেক কমে গেছে, আপনার ডিভোর্সের রেট প্রচন্ড বেড়ে গেছে, বিয়ে করার রেট অনেক কমে গেছে। আমাদের দেশে এখনো এরকম কিছুই হয়নি। আমাদের দেশে কিন্তু ডিভোর্সের এখনো প্রধান কারণ হচ্ছে অ্যাবিউজ। ফিজিক্যাল অ্যাবিউজ একটা প্রধান কারণ। আগেকার দিনের থেকে তাহলে রেটটা কেন বেড়ে গেছে? তাহলে কি অ্যাবিউজ বেড়ে গেছে? না, অ্যাবিউজ হয়তো বাড়েনি, কিন্তু একটা জিনিস তো মানতেই হবে যে আজকের সমাজে নারীরা হয়তো কিছুটা সিকিউরড, সেটা আমাদের সমাজের অ্যাচিভমেন্ট যে নারীরা কিছুটা সিকিউরড, কিছুটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার তাদের রাস্তা আছে, বিশেষ করে আরবান এরিয়ার কথা বলছি। সুতরাং অফকোর্স যদি আপনার রাস্তা থাকে, আপনি তো অ্যাবিউজ সহ্য করে থাকবেন না। আগেকার দিনে হয়তো সেই রাস্তাটাও ছিল না, তাই জন্য তারা অ্যাবিউজ সহ্য করেও একটা সম্পর্কে ছিল। কিন্তু আজকের দিনে হয়তো সেই চেহারাটা একটু বদলেছে, সেটা খুব সামান্য একটা অ্যাচিভমেন্ট, কিন্তু আমাদের আরো অনেকটা পথ একসাথে যেতে হবে, এবং আমাদের সমাজ থেকে এই জিনিসটাকে আমরা নিশ্চয়ই দূর করব, আমাদের নিজেদের মনোভাব দূরটা চেঞ্জ করব সবচেয়ে আগে। ডিভোর্স হওয়া মানেই আপনি কাউকে জাজ করতে পারেন না। হ্যাঁ, আপনাকে, আর সবচেয়ে বড় কথা এর মানে কিন্তু আরেকটা, আমি যেই কমেন্টের পরিপ্রেক্ষিতে এত কথা বললাম, একটা কথা হচ্ছে কি যে এর মানে কিন্তু আমি এটা বলছি না যে না যারা ডিভোর্স হয়েছে তারা তো ভিকটিম ছিল, তার মানে আপনাদের সবাইকে তাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা কিন্তু একদম নয়। আপনার ক্রাইটেরিয়া থাকতেই পারে যে আপনি আনম্যারিড মানুষকে বিয়ে করবেন, সেটার মধ্যে কোনো দোষ নেই। হ্যাঁ, সেটা আমরা একদম বলছি না, কিন্তু আমরা বলছি তাকে অপমান করা, তাকে বুলি করা, এই জিনিসটাকে আমরা টলারেট করি না। ঠিক আছে, এবার যখন একটা ডিভোর্সি মানুষ বিয়ের জন্য আবেদন করছেন বা নিজের ক্যান্ডিডেটার রাখছেন, তখন এটাই স্বাভাবিক যে যিনি ডিভোর্সটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন তারাই প্রপোজাল পাঠাবে। হুম তার মানে আপনাকে তো প্রপোজাল পাঠাতে হচ্ছে না। আপনার যদি ডিভোর্সের ব্যাপারে কোনো রকম রেস্ট্রিকশন থাকে মনের মধ্যে, এবং সেটা থাকাটাও কোনো, আমি বলছি না যে সেটা থাকাটা খারাপ, আপনার নিজের ক্ষেত্রে আপনি কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করবেন না বা ছেলেকে বিয়ে করবেন না, দ্যাটস ফাইন, কিন্তু আপনি তাকে জাজ করতে যাবেন না। আপনি সেখানে কখনোই এটা ধরে নেবেন না যে হ্যাঁ এই মেয়েটার তো সেকেন্ড ম্যারেজ হচ্ছে, তাহলে এর কোনো চাহিদা কেন থাকবে, এ তো একদম মানে রিজেক্টেড জিনিস। এই মেন্টালিটিটা আপনার থাকা উচিত না। এইটা আমরা চেঞ্জ করার জন্য ম্যারেজ টাইম থেকে অনেক চেষ্টা করছি, এবং আপনারা জানেনই যে আমরা একটু ভিন্ন ধরনের গ্রুপ, বাংলাদেশের বাকি গ্রুপের থেকে আমরা একটু আলাদা, এবং আমরা একটা ইন্টারন্যাশনালি মানে একটা মেনটেন করার চেষ্টা করি, ইন্টারন্যাশনাল অ্যাপ্রোচ, স্ট্যান্ডার্ড এবং মনোভাব আমরা একটু মেনটেন করার চেষ্টা করি। ঠিক আছে, সুতরাং আমরা সেই জায়গা থেকে হয়তো এই কথাগুলো আপনাদেরকে বলি, আপনাদের মধ্যে অনেকেরই হয়তো ভালো লাগে না, তাই একটুখানি ভেবে দেখবেন। হ্যাঁ, আর ডিবেট করা সবসময় ওয়েলকাম। আমি পছন্দ করি, আপনারা আমার মতের সাথে মিলবে না, আপনারা আসতে পারেন, কথা বলতেই পারেন সেটা নিয়ে, কিন্তু
ডিবেটটা যেন সম্মানজনক থাকে, আমার বা আমার গ্রুপের প্রতি বা আমার গ্রুপের কোনো মেম্বারের প্রতি যেন কোনো অসম্মান না থাকে সেই ডিবেটের মধ্যে। সুস্থ ডিবেট যদি করতে চান, সুস্থভাবে যদি আমার মতের সঙ্গে না মেলে এবং আপনারা কথা বলতে চান, আমি ভীষণ খুশি হব, কারণ আমি পছন্দ করি। আমি নিজে ভীষণ লজিক্যালি ভেবে কথা বলি, এবং তারপর যদি সেটাকে কেউ প্রশ্ন করে, আমি সেই প্রশ্নের উত্তর দিতে আমার কোনো সমস্যা নেই। আমি ইভেন আমি খুবই আপনি বলতে পারেন যে আপনার কাছে যদি এমন কোনো মতামত থাকে যেটা আমি শুনে এবং আমি পুরো ব্যাপারটা বুঝে আমার মনে হলো যে আমার মতামত ভুল, আপনার মতামত ঠিক, আমি সেটা মেনে নেব, কোনো সমস্যা নেই। কিন্তু সম্মানটা সবার আগে, সম্মান রেখে কথা বলতে হবে গ্রুপের প্রতি, গ্রুপ মেম্বারদের প্রতি, প্রত্যেক মানুষের প্রতি। তাহলে দেখবেন জীবনটা অনেক অন্যরকম হয়, অনেক সহজ হয়, এবং আমাদেরও যেটা স্ট্যান্ড সেটা আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। যে আমরা কোন চিন্তা ভাবনা থেকে এতগুলো স্টেপ নিই, কেন এত স্ট্রিক্ট হই গ্রুপে, বা এই যে পাবলিক ভাবে আমরা আপনাদের কাছে কেন এই প্রোফাইলগুলোকে আনি যখন আমরা দেখি যে কোনো সেরকম ধরনের কমেন্ট হয়েছে। তার কারণ হচ্ছে এরা কি খুব ফেমাস লোক যাদের কমেন্ট আমরা স্ক্রিনশট নিয়ে পোস্ট করি? কেন করি আমরা? এরা কি খুব ফেমাস কোনো লোক? এটা পোস্ট করলে আমাদের গ্রুপের কি খুব উন্নতি হবে? না। এটা কারণ হচ্ছে গিয়ে এই আলোচনাগুলোর জন্য, এই মনোভাবগুলো পাল্টানোর জন্য আমরা ম্যারেজ টাইমের তরফ থেকে সবসময় চেষ্টা করি, যাতে আমরা সহবত শিখি, যাতে একটা সমাজ হিসাবে আমরা অনেকটা উন্নত হয়ে যেতে পারি। এই চেষ্টার জন্য আমরা এই কাজগুলো করি। কাউকে ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আপনারা সবাই আমাদের ক্লায়েন্ট, এবং আমরা যখন কাউকে ব্যান করছি আমাদের গ্রুপের আসলে কোনো তাতে ভালো হয় না। ঠিক আছে, গ্রুপ মেম্বার্স কমলে আমাদের গ্রুপের কিন্তু কোনো ভালো হয় না। আমরা কেন করি? আমাদের এক্সিস্টিং মেম্বারদেরকে প্রোটেক্ট করার জন্য। কারণ আমরা বদ্ধপরিকর যে ম্যারেজ টাইম থেকে আমরা আপনাদেরকে আমাদের হাইস্ট চেষ্টা করব ট্রান্সপারেন্সি এবং প্রোটেকশন দেওয়ার জন্য। এমন কোনো মানুষ যাদের মনোভাব এরকম যে ভবিষ্যতে সমস্যা হতে পারে, তাদেরকে আমরা গ্রুপেই রাখতে চাই না, যাতে আমাদের মাধ্যমে আপনাদের সঙ্গে তাদের বিয়ে না হয়। এই সব কারণের জন্য আমরা কিন্তু এই জিনিসটা করি। আশা করি কিছুটা বোঝাতে পারলাম। নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু একটু বোঝবার চেষ্টা করবেন, একটু মন খুলে বোঝার চেষ্টা করবেন আমাদের পয়েন্টগুলো।